সিনাই মরুভূমির উত্তপ্ত বালুকণা থেকে ফসফরাস প্রণালীর কোলাহল আর পারস্য উপসাগরের ঢেউ এক অদ্ভুত নতুন জ্যামিতি আঁকছে মধ্যপ্রাচ্যের দেশ মিশর, তুরস্ক আর ইরান। তিনটি ভিন্ন ইতিহাস, ভিন্ন মতাদর্শ আর ভিন্ন ভূরাজনৈতিক অবস্থান। অথচ সাম্প্রতিক মাসগুলোতে তারা একে অপরের দিকে কৌশলগতভাবে ঝুঁকছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু অস্থায়ী কূটনৈতিক মহড়া নয়, বরং ইসরায়েলকে কেন্দ্র করে একটি নতুন ত্রিভুজ শক্তি গড়ে ওঠার ইঙ্গিত। তবে কি চারপাশ থেকে ঘেরাও হচ্ছে ইসরায়েল? কেন মিশর এই নতুন সমীকরণের দিকে যাচ্ছে? মিশর, তুরস্ক, ইরান ও ইসরায়েলের সামরিক শক্তি কেমন? দর্শক, চলুন সেই তথ্য জেনে আসি। 2025 সালের সেপ্টেম্বরের শেষে মিশরের কূটনৈতিক অঙ্গনে স্পষ্ট একটা মোড় দেখা যাচ্ছে। একদিকে ইসরায়েল গাজায় অব্যাহত সামরিক অভিযান চালাচ্ছে, অন্যদিকে মিশরের সীমান্ত শরণার্থীদের ঢল নামার আশঙ্কা বাড়ছে। এই বাস্তবতায় কায়রো শুধু পশ্চিমা শক্তির দিকে তাকিয়ে নেই, বরং তুরস্ক ও ইরানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করছে। এতেই উকি দিচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির নয়া দিগন্ত। যে মিশর তুরস্কের সঙ্গে দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বিতা করে এসেছে, তারা এখন যোগ দিচ্ছে কৌশলগত আলাপে। ইরানের সঙ্গে ঐতিহাসিক বৈরিতা সত্ত্বেও মিশর নতুন যোগাযোগ খুঁজছে ইরানের সাথে। বিশ্লেষকরা মনে করছেন, এ যেন এক ধরনের ব্যালেন্সিং পলিসি, যেখানে মিশর যুক্তরাষ্ট্রের সাথে ঐতিহ্যগত সম্পর্ক বজায় রেখেই আঞ্চলিক শক্তিগুলোর সাথে সমীকরণ নতুন করে সাজাতে চাইছে। কেন মিশর এই উদ্যোগ নিচ্ছে? প্রথমত, নিরাপত্তা উদ্বেগ। গাজার সহিংসতা ও জনগণের স্থানচ্যুতি মিশরের জন্য এক দুঃস্বপ্ন। সিনাই উপদ্বীপ সবসময় অনুপ্রবেশের ঝুঁকিতে ভুগছে। যদি গাজার জনগণ ব্যাপক হারে সিনাই সীমান্ত পার হতে শুরু করে, তবে তা মিশরের নিরাপত্তাকে মারাত্মকভাবে বিপন্ন করবে। দ্বিতীয়ত, কূটনৈতিক ভারসাম্য। আমেরিকা মিশরের পুরনো বন্ধু, কিন্তু কায়রো চায় না শুধু আমেরিকার উপর নির্ভর করতে। কারণ একদিকে সৌদি আরব পাকিস্তানের সাথে সামরিক জোটকে শক্তিশালী রূপ দিচ্ছে, সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব হিসাব মেলাচ্ছে। অন্যদিকে কাতার, তুরস্ক ও ইরানও আলাদা অক্ষ করছে। এই অবস্থায় মিশর বিচ্ছিন্ন থাকতে চায় না। তার উপর আছে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, আর মিশরের জনমত বেশিরভাগ ক্ষেত্রেই ফিলিস্তিনের পক্ষে। অন্যদিকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তারা সোচ্চার। কাতারে ইসরায়েলের হামলা কায়রোর মানুষের কাছেও ইসরায়েলকে বিশ্বাসঘাতক ও বেঈমান হিসেবে চিহ্নিত করছে। এছাড়া ইসরায়েলের গ্রেটার ইসরায়েল বা প্রমিসল্যান্ড পরিকল্পনা নতুন করে সামনে আসার পর মিশরের জনতা ও সরকারকে চাপ দিচ্ছে নিজেদের প্রতিরক্ষা কৌশলকে নতুন করে ভাবতে। তাই রাজনৈতিকভাবে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বাধ্য হচ্ছেন এমন একটি জোট গঠনে। এছাড়া পুরো বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে এই অঞ্চলের ভৌগোলিক চিত্র ও কয়েকটি বিষয় বিশ্লেষণ করা দরকার। সিনাই উপদ্বীপ আফ্রিকা ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এক বিস্তৃত মরুভূমি, যার উত্তরে ভূমধ্যসাগর আর দক্ষিণে লোহিত সাগর। ভৌগোলিক অবস্থানের কারণে এটি মিশরের পূর্ব সীমান্ত ও ইসরায়েলের দক্ষিণ সীমান্তের মাঝে কৌশলগত সেতু বন্ধন হিসেবে বিবেচিত হয়। সুয়েজ খাল ও ইসরায়েলের আকাবা বন্দরের কাছে থাকায় বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য এর গুরুত্ব অপরিসীম। 1967 সালের 6 দিনের যুদ্ধের পর ইসরায়েল সিনাই দখল করে নেয় এবং 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধেও এই অঞ্চল ছিল রক্তক্ষয়ী সংঘর্ষের কেন্দ্র। অবশেষে 1997 সালের ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে সিনাইকে ইসরায়েল মিশরের হাতে ফিরিয়ে দেয়। তবে এখনও এই উপদ্বীপকে কেন্দ্র করে নিরাপত্তা, জ্বালানি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা বিরাজ করে। সিনাই কেন মিশরের নিরাপত্তাগত দুশ্চিন্তা? 2024 থেকে 25 সালে গাজায় সংঘাত বাড়তে থাকায় হাজার হাজার মানুষ সীমান্তের দিকে ধাবিত হয়। মিশর সরাসরি ঘোষণা দিয়েছে সিনাইয়ে কোনো স্থায়ী বসতি গড়ে উঠতে দেওয়া হবে না।
এর কারণ মিশর মনে করছে নতুন শরণার্থীর ঢল সেখানে অস্ত্রধারী গোষ্ঠীর অনুপ্রবেশ সহজ করে দেবে। কায়রো ইতোমধ্যেই সীমান্তে 40,000-এর বেশি সেনা মোতায়েন বাড়িয়েছে, নজরদারি জোরদার করেছে। একই সঙ্গে পশ্চিমাদের জানাচ্ছে গাজা সমস্যার বোঝা তারা বহন করবে না। এদিকে জাতিসংঘে ভোটের পরে ইসরায়েল গাজা সিটি দখলে অভিযান জোরদার করেছে। এ অবস্থায় বহুমুখী সংঘাত দেখা দিতে পারে। ত্রিভুজ সামরিক শক্তির হিসাব। সব মিলে যদি মিশর, তুরস্ক আর ইরান একই কৌশলগতভাবে একত্র হয় তবে ইসরায়েলের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে। শুধু রাজনীতি নয়, সংখ্যায়ও ইসরায়েল একদিন একা হয়ে যাবে। বিশ্বজুড়ে সামরিক শক্তির তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার 2025-এর সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে দেখা যায় মিশর, তুরস্ক, ইরান ও ইসরায়েল কার সামরিক শক্তি কতটা বেড়েছে। মিশরের সামরিক শক্তি বিশাল, মোট জনবল 12 লাখের বেশি। ট্যাঙ্ক ফ্লিট মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড়, 3600-রও বেশি। বিমান বাহিনী 1093টি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে। এর মধ্যে 238টি ফাইটার জেট, হেলিকপ্টার 348, নৌবাহিনীতে 150 জাহাজ, সাবমেরিন আছে 8টি। তবে প্রতিরক্ষা বাজেট মাত্র $6 বিলিয়ন। সংখ্যায় বড় হলেও আধুনিকীকরণে সীমাবদ্ধতা আছে মিশরের। বিশ্বের সামরিক শক্তিতে মিশরের অবস্থান 19 নম্বরে। তুরস্ক গ্লোবাল ফায়ার পাওয়ারে বিশ্বের 9 নম্বর শক্তিশালী সামরিক সক্ষমতা তুরস্কের। অ্যাক্টিভ সৈন্য সংখ্যা প্রায় 3 লাখ। প্রতিরক্ষা বাজেট $25 বিলিয়ন কাছাকাছি। ড্রোন প্রযুক্তিতে তুরস্ক বিশ্ব নেতৃত্বে পৌঁছে গেছে। বাইরাক্টার TV-2 ড্রোন ইতিমধ্যেই আঞ্চলিক যুদ্ধের খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। তাদের হাতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা, নৌবাহিনী আর নিজস্ব প্রতিরক্ষা শিল্প, যা এক বিশাল কৌশলগত সুবিধা। এদিকে বেসামরিক খাতে ব্যবহারের জন্য পারমাণবিক শক্তি হওয়ার পথেও হাঁটছে তুরস্ক, আর দেশটির এই যাত্রায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়ে গেছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সফরেই এই চুক্তি স্বাক্ষরিত হয়। তুরস্কের জ্বালানি মন্ত্রী আল পারসালান বাইরাক্তার জানান, কৌশলগত বেসামরিক পারমাণবিক জ্বালানি উন্নয়নে সহযোগিতা শুরু করতে তুরস্ক ও যুক্তরাষ্ট্র একটি চুক্তি সই করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর বড় ধরনের ঘোষণা আসছে বলে ইঙ্গিত দিয়েছিলেন। এই চুক্তি আঙ্কারার জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প এরদোয়ানের সঙ্গে পারমাণবিক শক্তি ও খনিজ সম্পদ নিয়ে আলোচনার পরিকল্পনা করেছেন। ইরান এদিকে সামরিক শক্তিতে বিশ্বের 16তম দেশ ইরান। ইরানের সামরিক জনবল প্রায় 11,08,000। এর মধ্যে অ্যাক্টিভ আছে 6 লাখের বেশি। সঙ্গে শক্তিশালী প্যারামিলিটারি বাহিনী। ট্যাঙ্কের সংখ্যা প্রায় 1,700। বিমান রয়েছে 550টির বেশি, যদিও প্রযুক্তিগতভাবে পূর্ণ। গত জুনে ইসরায়েলের সাথে যুদ্ধের পর দেশটির আকাশ প্রতিরক্ষা ঢেলে সাজাচ্ছে ইরান। চীন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা সহ বিভিন্ন সরঞ্জাম কিনছে। রাশিয়াও দিচ্ছে উন্নত প্রযুক্তি সহায়তা। তবে ইরানের আসল শক্তি ক্ষেপণাস্ত্র ও নেটওয়ার্ক টপোলজি, এই দুটি এখনও বিশ্বসেরা। সম্প্রতি ইরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। ইরানের নৌবাহিনীতে রয়েছে 107টি জাহাজ আর 25টি সাবমেরিন। প্রতিরক্ষা বাজেট তুলনামূলকভাবে কম, প্রায় $15 বিলিয়ন। ইসরায়েল বিশ্বের 15তম সামরিক শক্তিধর দেশ ইসরায়েল। দেশটির হাতে রয়েছে প্রায় 6,70,000 সামরিক সদস্য। অ্যাক্টিভ সৈন্য আছে মাত্র 1,70,000, রিজার্ভ 4 লাখের বেশি। বর্তমানে ইসরায়েল গাজা সহ বিভিন্ন দেশের সাথে যুদ্ধে লিপ্ত। তাদের সেনারা ভীষণ ক্লান্ত। দেশটির ট্যাঙ্ক সংখ্যা প্রায় 1,300, আকাশে 61টি প্ল্যাটফর্ম,
যার মধ্যে রয়েছে প্রায় 240টি ফাইটার জেট এবং আধুনিক F-35 স্কোয়াড্রন। হেলিকপ্টার রয়েছে 147টি, যার মধ্যে 48টি আক্রমণকারী। নৌবাহিনীতে 62টি ভ্যাসেল, সাবমেরিন সহ। ইসরায়েল প্রকাশ্যে স্বীকার না করলেও পৃথিবী জানে দেশটির হাতে আছে শতাধিক পারমাণবিক অস্ত্র। সবচেয়ে বড় শক্তি হল প্রতিরক্ষা বাজেট, $30 বিলিয়ন বেশি, যেখানে প্রযুক্তি, সাইবার আর মিসাইল প্রতিরক্ষা সিস্টেমে ব্যয় হয় সবচেয়ে বেশি। এখন যদি ইরান, তুরস্ক আর মিশর কৌশলগত মিত্র হয়ে ওঠে, সংখ্যায় ও ভূরাজনীতিতে তারা ইসরায়েলকে চারদিক থেকে চাপ দিতে পারে। মিশরের ভূমি ও জনবল, ইরানের ক্ষেপণাস্ত্র ও নেটওয়ার্ক টপোলজি, আর তুরস্কের আকাশ ও ড্রোন প্রযুক্তি, এই তিন শক্তি এক হলে ইসরায়েলের প্রচলিত নিরাপত্তা বলয় একেবারে দুর্বল হয়ে পড়বে। ইসরায়েলের জন্য আসল ভয় কেবল যুদ্ধক্ষেত্র নয়, বরং আঞ্চলিক কূটনৈতিক বিচ্ছিন্নতা। সৌদি, কাতার, এমনকি মিশরের মতো রাষ্ট্র যদি ধীরে ধীরে দূরে সরে যায়, তাহলে ইসরায়েল শুধু সামরিকভাবে নয়, অর্থনীতি ও বাণিজ্যেও কোণঠাসা হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিক্রিয়া। ইসরায়েল এই নতুন ত্রিভুজ নিয়ে উদ্বিগ্ন। তুরস্ক ও ইরান যদি একসাথে আসে এবং মিশর সেখানে যুক্ত হয়, তাহলে ইসরায়েল কার্যত তিন দিক থেকে চাপের মুখে পড়বে। মিশর দীর্ঘদিন আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র, আর কায়রো যদি অতিরিক্তভাবে আঙ্কারা ও তেহরানের দিকে ঝুঁকে যায়, তাহলে ওয়াশিংটনের প্রভাব দুর্বল হবে। তাই যুক্তরাষ্ট্র হয়তো একদিকে চাপ প্রয়োগ করবে, আবার অন্যদিকে কূটনৈতিক সুবিধা দিয়ে মিশরকে নিজের পক্ষে ধরে রাখার চেষ্টা করবে। মিশর, ইরান আর তুরস্ক যদি সত্যি কৌশলগত ত্রিভুজ গড়ে তোলে, তাহলে ইসরায়েলকে শুধু যুদ্ধক্ষেত্রে নয়, রাজনীতি আর আন্তর্জাতিক সমীকরণেও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।